যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দর্শক আমন্ত্রণ, এটি নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনে যে সংস্কার প্রস্তাব হাতে নিয়েছে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এই বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার ভাষণের তালিকায় বাংলাদেশ সহ ৩৩টি দেশের প্রতিনিধির নাম। নিয়ম অনুসারে অধিবেশন পরিচালনা সাধারণ পরিষদের সভাপতি করলেও তাকে সহযোগিতায় বিভিন্ন দেশের প্রতিনিধিও চাওয়া হয়। সেই হিসেবে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণের নির্ধারিত সময়টিতে অধিবেশন পরিচালনায় ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দেন ড. মোহাম্মদ ইউনূস। গতবারের মতো এবারও গণ অভ্যুত্থানের বিষয়টি ছিল। তবে গত ১৪ মাসের কঠিন দায়িত্বকাল পেরিয়ে এখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার বাস্তবায়নকাল চলছে বলে জানালেন বৈশ্বিকে আসরে। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বিগত সময়ে পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার, জানান ড. ইউনূস। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চান ড. মোহাম্মদ ইউনূস। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। পারমাণবিক অস্ত্র নিয়ে সতর্ক করে প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম জানিয়ে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড় এবং ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে ক্ষুদ্র অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে থাকে তাও কাগজে কলমে দেখানো হচ্ছে বহুগুণ হিসেবে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত নারী সভাপতিকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং শান্তি, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব, ৩ শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক, এই কামনা। সাজিদা সুইটি, এটিএন নিউজ। এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম, এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। যে চেঞ্জটা আমরা চাই এমন চেঞ্জের দিকে ধাবিত হতে হবে, যদিও এটা কতটুকু সম্ভব। কারণ সুশীলতা দেখালে বা আমরা ইউনূস সরকারকে দেখেছি সুশীলতা দেখাতে গিয়ে আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ছাড় পেয়ে গেছে, বা যে পরিবর্তন আনার কথা ছিল তা এক প্রকার কিছুই হয় নাই। তবে আমি আশা করব বা নির্বাচিত সরকারের কাছে অনেকগুলো দাবি থাকবে আমাদের,
এবং ইউনূস সরকার বেশ অল্প অল্প কিছু পদক্ষেপ নিচ্ছে। যেমন কিছুদিন আগেও দেখলাম ঢাকার আশেপাশে নদীগুলো পরিষ্কার করার একটা কথা চলতেছে, ট্রাফিক লাইট টাইটগুলো ঠিক করা বা যানজট নিরসনের একটা ব্যাপার। তো এই ধরনের ছোট ছোট পদক্ষেপগুলো এগুলো যদি অব্যাহত থাকে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। সংস্কার যতটা করা সম্ভব তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছেন। আর নির্বাচিত সরকার অবশ্যই ভালো কিছু করবেন, এটাই প্রত্যাশা করা যায়। পরবর্তী যে সরকার আসবে উনি হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাকি কাজগুলো করবে। কারণ মানে আমরা দেখছি যে আমাদের আগে যে ছাত্রদল ছিল তাদের এরপরে যে 15 বছরের যে শেখ হাসিনা আমলের যে শাসন ছিল, ওরা হচ্ছে ওদের যে মানে ছাত্রদলের যে নেত্রী ছিল মানে বেগম খালেদা জিয়া, উনার যে কাজগুলো ছিল ওইগুলো কিন্তু পরবর্তী সরকার কমপ্লিট করে নাই, মানে অসম্পূর্ণ ছিল। আমার মনে হয় না যে করবে। 90 সালে যখন এরশাদ সরকারের পতন হয় একটা অন্তর্বর্তী সরকার গঠন করে কিন্তু নির্বাচন দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল যেন দেশের উন্নয়নের কাজ গণতান্ত্রিক সরকার অব্যাহত রাখে। কিন্তু বিএনপি সরকার আসলো, আওয়ামী লীগ সরকার আসলো, আবার 24-এ গণ অভ্যুত্থান আসলো। যদি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাজগুলো যদি পরবর্তী সরকার কন্টিনিউ করতো তাইলে এসব 24-এ গণ অভ্যুত্থান বা শাপলা হত্যাকাণ্ড এগুলো আমরা দেখতাম না। আমি মনে করি না যে পরবর্তী সরকার এসব কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে। আমার মনে হয় যে সরকারই আসুক না কেন তাদের বর্তমানে যে সরকার কাজগুলো দিয়েছে এগুলো তাদের বাস্তবায়ন করা উচিত। আর যদি তারা করতে না পারে হয়তো আবার তাদেরকে জুলে একটা বিপ্লব দেখতে হবে। আশা করছি তারা এগুলো কোনো ব্যত্যয় ঘটাবে না, যতগুলো বাস্তবায়ন করা উচিত তারা সব করবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। ফেব্রুয়ারিতে নির্বাচিত দলেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। জাতিসংঘে ভাষণে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলোর জন্য আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিংবা একটা দল তাদের নিজের ফেভারে অনেক কিছু করার সুযোগ থাকে, ওই সংস্থাগুলো আমি মনে করি যে নির্বাচিত সরকারের চেয়ে এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের অধীনেই হওয়া উচিত। আমি মনে করি গতকাল যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ঘোষণা দিয়েছেন জাতীয় অধিবেশনে যে নির্বাচন হওয়ার পরে সংস্কার হবে, আমি এটার পক্ষে না। আসলে আমি চাচ্ছি যে নির্বাচনগুলো যে সংস্কারগুলো আমাদের খুবই প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলো বাদে করা সম্ভব ওনাদেরকে মাইনাস করে ওই সংস্কারগুলো হয়ে যাক। বাকি সংস্কারগুলো ওনারা যখন আসবে তখন ওনারা করবে। নির্বাচনটা আমি মনে করি সংস্কার আগে তারপর নির্বাচন পরে হোক, আগে দেশের সংস্কার জরুরি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলই সংস্কার কার্যক্রম চালিয়ে নেবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস। এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। আসলে নির্বাচিত সরকারের হাতেই যদি সংস্কার কাজ তুলে দেওয়া হয় তাহলে এতদিন তারা কি করেছিলেন সেটা একটি প্রশ্ন থেকে যায়। কারণ তারা বলেছেন সংস্কারের জন্যই তারা এসেছেন। তো সংস্কার শেষ না করে তারা যদি অন্য কোনো দলের হাতে তুলে দেন তাহলে পুরনো কোনো দলই যদি আবার ক্ষমতায় আসে তাহলে কতটুকু সংস্কার হবে তা নিয়ে আসলে প্রশ্ন সবার মুখেই থেকে যাবে। উন্নয়ন এবং অগ্রগতির জন্য সংস্কার একটি অপরিহার্য, তবে এটি হতে হবে জনগণের স্বার্থে এবং ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে। আর এটি করতে পারে কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার। 2008 সালে যেমন নির্বাচন হয়েছিল এবারও এমন হবে না, এই আশা আমরা করতে পারি না, বা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে এরকম হবে। আপনারা জানেন ভারতীয় চক্র তখনও সক্রিয় ছিল, এখন আরো অধিক সক্রিয় এবং আমরা দৃশ্যমান দেখতে পারতেছি। আন্তর্জাতিক যে চাপগুলো আছে, কুচক্রের যে চাপগুলো আছে, এগুলো রাজনীতির সামাল দিতে পারবে আমার মনে হয় না। তাহলে আমরা মনে করতেছি নির্বাচনের আগে সংস্কার জরুরি, আর সংস্কার এখন ফরজ হয়ে গেছে। দর্শক, এরই সাথে শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।